তোমাদের সকলকেই আবারও এলিট একাডেমি ডিজিটাল অনলাইন সিস্টেমে স্বাগত জানিয়ে আমরা আজকে উপবৃত্ত সম্পর্কিত সেকেন্ড ক্লাস তোমাদের সামনে হাজির করার জন্য চলে এসেছি। আমরা উপবৃত্ত সম্পর্কিত প্রথম যে ক্লাস, সেই ক্লাসটাতে আলোচনা করেছিলাম যে কোনো একটা কনিক সেকশন কোন শর্ত সিদ্ধ করতে পারলে উপবৃত্ত হওয়ার যোগ্যতা রাখে। আমরা দেখেছিলাম যে কোনো একটা কনিক সেকশনের ক্ষেত্রে ওই বিশেষ শর্তটা সিদ্ধ যদি হয়ে যায় তাহলে যে উপবৃত্তগুলো সূচিত হয় সেই উপবৃত্তগুলোর সমীকরণগুলো কি, কিংবা বিভিন্ন উপবৃত্তের আকার অনুযায়ী তাদের নিজস্ব ফর্মুলাগুলো কি করে এস্টাবলিশড করতে হয় সেগুলো আমরা ছবির মাধ্যমে প্রমাণ করে তোমাদের সামনে পরিবেশন করেছিলাম। এছাড়াও উপবৃত্ত রিলেটেড যে ফর্মুলাগুলো আরো আমাদের জানাটা আবশ্যক ছিল সেগুলো একটা একটা করে তোমাদের সামনে দেখানো হয়েছিল। আজকে আমরা তোমাদের সামনে মূলত হাজির হয়েছি যে উপবৃত্ত সম্পর্কিত যে ফর্মুলাগুলো এর আগের দিন আলোচনা করা হয়েছে সেগুলো অঙ্কের মাধ্যমে কি করে প্রয়োগ করে কোনো অঙ্কের সমাধান করতে পারা যায় সেই রকম কয়েকটা ঝলক তোমাদের সামনে আজকে দেখাবো। তো দেখে নেওয়া যাক প্রথম ঝলকটা কি রয়েছে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। এখানে লেখা হয়েছে এই স্কোয়ারের কোন মানগুলির জন্য 2√3,1 বিন্দুটি এই উপবৃত্তটির বাইরের বিন্দু হবে। আমরা এর আগের দিন দেখিয়েছিলাম কোন উপবৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যদি সুনিশ্চিত করতে হয় তাহলে উপবৃত্তের সমীকরণের প্রত্যেকটা পদ বাম দিকে নিয়ে এসে ডান দিক 0 বানাতে হয়। তার মানে আমরা এই ডান দিকে যে পদটা দেখতে পাচ্ছি সেটাকে বাম দিকে নিয়ে চলে আসবো। এটা হবে x² / a² + y² / 4 - 1 = 0। অর্থাৎ ডান দিক 0 হয়ে গেছে, প্রত্যেকটা পদকে বাম দিকে নিয়ে এসে চলে এসেছি। তারপরে কি করে বলেছিলাম, বাম দিকে যে পদগুলো রইল সেই পদগুলিতে x এর জায়গাতে এই বিন্দুটার x স্থানাঙ্ক বসাবো এবং y এর জায়গাতে এই বিন্দুটার y স্থানাঙ্ক বসাবো। যদি দেখা যায় এই বিন্দুটার x স্থানাঙ্ক এবং y স্থানাঙ্ক এই সমীকরণের বাম দিকের পদগুলিতে বসানোর পরে যদি তার রেজাল্টটা 0-র চেয়ে বড় হয় তাহলে আমরা বলেছিলাম ওই বিন্দুটি ওই উপবৃত্তের বাইরের বিন্দু হবে, অর্থাৎ বাইরে অবস্থান করবে। এখানে উল্টোটা বলে দিয়েছে, ওরা বলেই দিয়েছে বিন্দুটা উপবৃত্তের বাইরে। তার মানে আমরা বলতে পারবো যে এই উপবৃত্তের সমীকরণের প্রত্যেকটা পদকে বাম দিকে নিয়ে এসে যখন x এর জায়গায় x স্থানাঙ্ক, y এর জায়গায় y স্থানাঙ্ক বসাবো তখন রেজাল্টটা অটোমেটিক 0-র চেয়ে বড় হবে, কেননা বাইরের বিন্দু বলেই দিয়েছে। তাহলে আমরা লিখছি যেহেতু 2√3,1 বিন্দুটি x² / a² + y² / 4 = 1 উপবৃত্তের বাইরে অবস্থিত, অতএব আমরা x এর জায়গায় এই বিন্দুটার x স্থানাঙ্ক বসাবো, অর্থাৎ 2√3 তার স্কোয়ার / a² প্লাস y এর জায়গাতে y এর স্থানাঙ্কের যে মান দ্যাট ইজ 1 এর স্কোয়ার / 4 এবং সর্বোপরি বলেছিলাম এই পদটাকে বাম দিকে নিয়ে আসবো যাতে করে ডান দিক 0 হয়। তাই ডান দিকটা লিখে নিই, আমরা শুধুমাত্র বাম দিকটা লিখে ফেলেছি। এই ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাবো সেটা অবশ্যই 0-র চেয়ে বড়, তবেই সেই বিন্দুটা উপবৃত্তের বাইরে অবস্থান করবে। যদি বলতো যে এই বিন্দুটা এই উপবৃত্তের উপরে অবস্থান করছে তখন আমরা এইখানে সমান 0 লিখতাম। যদি বলতো এই বিন্দুটা এই উপবৃত্তের ভিতরের বিন্দু তখন সেক্ষেত্রে এই রেজাল্টটা আমরা <0 লিখতাম। অর্থাৎ যেরকমটি শর্ত বলবে আমরা সেই রকম অনুযায়ী নিজেকে পরিবর্তন করে নেব। এরপরে ক্যালকুলেশন শুরু করব। দেখো 2 এর স্কোয়ার করলে 4, √3 এর স্কোয়ার করলে 3 / a² প্লাস 1/4 - 1 > 0। আমরা এখানে লিখতে পারবো 12/a²। এখানে যদি 4 লসাগু করি তাহলে এটা হবে 1 - 4 > 0। দ্যাট ইজ 12/a², 1 - 4 দ্যাট ইজ -3/4 > 0। তার মানে 12/a² এই মাইনাসটা যদি ওদিকে চলে যায় তাহলে এটা হয়ে যাবে 3/4। এখন আমরা যদি মানে উল্টিয়ে দিই
এই যে অসমীকরণ, সেই অসমীকরণের প্রত্যেকটা সাইডে যদি অনন্যক নিয়ে নিই আমরা, তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আমরা এটাকে উল্টে যদি দিই তাহলে এটা হবে a²/12, আর এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে এটা হবে 4/3। এর ফলে কি হলো, যেহেতু আমি এই অসমীকরণের বোথ সাইডের অনন্যক নিয়ে নিয়েছি, তাহলে এখানকার যে চিহ্ন, সেই চিহ্নটা পরিবর্তন ঘটে যাবে, ছিল গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন। এরপরে কি করব, এই 12টা আমরা এদিকে এসে গুণ করে দেব, তাহলে a² ইজ লেস দেন 4/3 ইন্টু 12। 3 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 3 4 12, ফাইনালি পেয়ে গেলাম a² এর মানটা 16-র চেয়ে ছোট। ওরা বলছিল a² এর কোন মানগুলির জন্য এই বিন্দুটি এই উপবৃত্তের বাইরের বিন্দু হবে। আমরা শর্তটা পেয়ে গেলাম যে a² এর মান যদি 16-র চেয়ে ছোট হয়, তাহলেই কিন্তু ওই প্রদত্ত বিন্দুটা প্রদত্ত উপবৃত্তের বাইরের একটা বিন্দুকে সূচিত করবে। তাহলে আমাদের শর্ত যেভাবে বলা ছিল ওই অনুযায়ী আমরা এই লাইনটা লিখে ফেলেছি। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে a² এর ভ্যালুটা খুঁজে বের করতে পেরেছি। আশা করি এই বিষয়টা তোমাদের কাছে কঠিন বলে মনে হয়নি। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধানের জন্য এগিয়ে যাব। 9x² + 16y² = 144। এই উপবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক ওরা বলে দিয়েছে। তাহলে যে বিন্দুর স্থানাঙ্ক এটা, সেই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ আমাকে বের করতে বলেছে। এর আগে দিন আমরা বলেছিলাম কোন একটা উপবৃত্তের সমীকরণ যদি আদর্শ আকারে দেওয়া থাকে, দ্যাট ইজ উপবৃত্তের সমীকরণটা যদি x²/a² + y²/b² = 1 আকারে দেওয়া থাকে, তাহলে এই উপবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক চয়েস করেছিলাম a cos θ, b sin θ। এই যে থিটা, এই থিটাটাকেই বলা হয় উৎকেন্দ্রিক কোণ। সেটা এর আগের দিন তোমাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। আমরা কি করব লক্ষ্য করো, আমাদের যে উপবৃত্তের সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমরা ওই আকারে প্রকাশ করার চেষ্টা করব। কি করছি, 144 দিয়ে ভাগ করে দেব। 9x² + 16y² = 1। তাহলে যদি কাটাকুটি করি x² 9 দিয়ে 144কে কাটাকুটি করলে 16, y² একই রকম ভাবে 16 দিয়ে 144কে কাটাকুটি করলে 9 = 1। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমাদের গিভেন যে এলিপস, সেই এলিপসটাকে আদর্শ এলিপসের আদর্শ উপবৃত্তের মতো করে সাজিয়ে নেওয়া। যখন ওটার সাথে এটাকে একই রকম দেখতে পাচ্ছি, তখন আমরা ওই উপবৃত্তের সমীকরণের সাথে এটাকে যদি তুলনা করি, তাহলে আমরা বলতে পারবো a² = 16 এবং b² = 9। তার মানে এখান থেকে বলতে পারবো a = 4 এবং b = 3। তাহলে ওই উপবৃত্তের উপরে যদি প্যারামেট্রিক বিন্দুটা আমরা a cos θ, b sin θ চয়েস করতে পারি, তাহলে এই উপবৃত্তের উপরে আমরা বিন্দুটা লিখছি যে অতএব প্রদত্ত উপবৃত্তের উপরিস্থিত প্যারামেট্রিক বিন্দুটি হলো a cos θ, a বলতে 4 cos θ, b বলতে 3 sin θ। তাহলে আমরা পেলাম এই প্রদত্ত উপবৃত্তের উপরে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক 4 cos θ, 3 sin θ। আর ওরা বলে দিল ওই উপবৃত্তের উপরে অবস্থিত বিন্দুটা হলো এটা। তাহলে আমরাও ওই উপবৃত্তের উপরে একটা বিন্দুকে চয়েস করেছি, আবার ওরাও উপবৃত্তের উপরে একটা বিন্দু চয়েস করে দিয়েছে। তাহলে নিশ্চয়ই দুটো বিন্দু যদি সেম হতে হয়, তাহলে এর ভুজটা এর ভুজের সাথে সমান হবে, এর কোটিটা ওর কোটির সাথে সমান হবে। তবে এক্ষেত্রে উৎকেন্দ্রিক কোণ বের করার জন্য যে কোনো একটা সমান করলেই চলবে। আমরা ভুজ দুটোকে সমান করছি। অতএব এখানে আমাদের প্রাপ্ত বিন্দুটা ভুজ হলো 4 cos θ, আর ওরা যে প্রদত্ত বিন্দু বলেছে সেই প্রদত্ত বিন্দুর ভুজ হচ্ছে 2। আমরা এই ভুজ দুটোকে সমান করে থিটার যে মানটা পাবো, কেউ যদি তোমাদের মধ্যে এই কোটি দুটোকে সমান করে তাহলে কিন্তু ওই একই রেজাল্ট পাবে। সুতরাং এই নিয়ে আমাদের মতান্তর করে কোনো লাভ নেই। এরপরে চলে আসছি, অতএব cos θ = 2 ছিল, 4টা এদিকে চলে এলো, দ্যাট ইজ হাফ। হাফটা cos কত ডিগ্রি মান আমরা সকলেই জানি, এই হাফটা হচ্ছে cos 60 ডিগ্রি মান। বোথ সাইড থেকে আমরা যদি cos কে ক্যান্সেল করে দিই, অর্থাৎ থিটার যদি মুখ্য মানটা আমরা নিয়ে ফেলি, তাহলে θ = পাবো 60 ডিগ্রি। এই থিটাকে তো আমরা বলেছিলাম উৎকেন্দ্রিক কোণ, যে কোণের পরিমাপ আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। অর্থাৎ বলছিল ওই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো, লিখবো আমরা অতএব নির্ণেয় উৎকেন্দ্রিক কোণ সমান 60 ডিগ্রি।
খুব কঠিন লাগেনি আশা করি, অত্যন্ত সহজ। আমরা যদি ফর্মুলাগুলো ঠিকঠাক জেনে থাকি, ফর্মুলাগুলো যদি আমরা সাবলীলভাবে বুঝে থাকি, তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো করা আমাদের কাছে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এরপরে আমরা তৃতীয় প্রশ্নের সমাধান করার জন্য এগিয়ে যাব। পরাক্ষ ও উপাক্ষকে যথাক্রমে x অক্ষ আর y অক্ষ ধরে এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যে উপবৃত্তটা 1,3 এবং 2,1 বিন্দুগামী। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখনই কোনো একটা উপবৃত্ত দুটো বিন্দু দিয়ে পাস করার কথা বলবে, তখন আমরা উপবৃত্তটাকে সবসময় এখন যে ফরম্যাটে ধরছি সেই ফরম্যাটে যদি ধরে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা লিখছি যে, মনে করি উপবৃত্তটি হলো ax² প্লাস by² = 1। দিস ইজ নাম্বার 1। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে, স্যার আপনি এর আগের দিন যে 4 টাইপের উপবৃত্তের সমীকরণ দেখিয়েছিলেন, সেখানে কোনো সমীকরণই তো এই আকারে দেখাননি, তাহলে এটা কি অন্য কোনো ধরনের উপবৃত্তের সমীকরণ? না, এটা অন্য কোনো ধরনের উপবৃত্তের সমীকরণ নয়। আমি তোমাদেরকে শুধু বললাম, যখনই উপবৃত্ত দুটো বিন্দু দিয়ে পাস করার কথা শর্তে বলা থাকবে, তখনই আমরা উপবৃত্তটাকে যদি এই আকার ধরি, তাহলে উপবৃত্তের সমীকরণটা ক্যালকুলেশন করে বের করাটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। আসলে তোমরা যে প্রশ্নটার উত্তর জানতে চাইছো, সেটা আমি একটু রাফে আলোচনা করব। এই যে সমীকরণ, এটাকে আমরা লিখতে পারি x² বাই 1/a প্লাস y² বাই 1/b = 1। লক্ষ্য করো, এই যে বাই, এই বাই মানে হচ্ছে ভাগ, ভাগটাকে যদি গুণ করে দিই, তাহলে নিশ্চয়ই এটা উল্টে যাবে, তাহলে এটা উপরে চলে গেলে ax² হয়ে যাবে। একই রকম ভাবে এই বিটা যদি উপরে চলে যায়, তাহলে by² হয়ে যাবে = 1। অর্থাৎ এই উপবৃত্তটাকে আমরা এই ফরম্যাটে লিখতেই পারি। এই ফরম্যাটে কেন দেখালাম, তার উদ্দেশ্য একটাই, এই ফরম্যাটটাকে আমাদের দেখে মনে হচ্ছে x² বাই a² প্লাস y² বাই b² = 1। এই আকারের মতো মনে হচ্ছে, যে আকারটা আমরা এর আগের দিন বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ তোমাদের মনের মধ্যে যে প্রশ্ন, যে এই যে নতুন রূপের উপবৃত্তের সমীকরণটা ধরলেন স্যার, সেটা কি এর আগের যে 4টা উপবৃত্ত বলেছিলেন তাদের থেকে পৃথক? না, তার জন্যই আমি এইটাকে রাফে তোমাদের সামনে করে দেখালাম যে এটা আসলে নতুন কোন উপবৃত্ত নয়, এটা হচ্ছে প্রথমে যে উপবৃত্তটা আমরা করিয়েছিলাম তারই পরিশীলিত রূপ, তারই সংশোধিত একটা রূপ। এই রূপটা কখন ইউজ করব? যখন উপবৃত্তটা দুটো বিন্দুগামী এই শর্তটা বলে দেওয়া থাকবে। এবারে চলে এসো, আমরা উপবৃত্তের সমীকরণটাকে ধরে নিলাম। ওরা বলে দিয়েছে ইহা 1,3 বিন্দুগামী। তার মানে হলো x এর জায়গায় আমরা x স্থানাঙ্ক অর্থাৎ 1 বসাবো, y এর জায়গায় y স্থানাঙ্ক দ্যাট ইজ 3 বসাবো। তাহলে a ইনটু 1 এর স্কয়ার মানে 1 প্লাস b ইনটু 3 এর স্কয়ার মানে 9 = 1। ফাইনালি পড়ে থাকলো a প্লাস 9b = 1। দিস ইজ নাম্বার 2। আবার ইহা কোন বিন্দুগামী বলা আছে? 2,1। তার মানে ওই সেম সমীকরণে আমরা x এর জায়গায় 2 বসাচ্ছি আর y এর জায়গায় 1 বসাচ্ছি। তাহলে কি ঘটবে? a ইনটু 2 এর স্কয়ার দ্যাট ইজ 4 প্লাস b ইনটু y, y এর মানে 1, 1 এর স্কয়ার মানে 1 = 1। তার মানে পড়ে থাকলো 4a প্লাস b = 1। দিস ইজ নাম্বার 3। এই যে আমরা দুটো সমীকরণ নতুন করে পেলাম, 2 নম্বর এবং 3 নম্বর, এই দুটোকে আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করে a এবং b এর মানটা খুঁজে বের করব। আর যদি a আর b এর মান খুঁজে বের করে নিতে পারি, তাহলে ওই মান দুটো আমরা এখানে বসিয়ে দিলেই উপবৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাব। তাহলে এখন আমাদের কাজ হলো এই 2 আর 3 সমীকরণকে সমাধান করে a আর b এর মান বের করা। এর জন্য তোমাদের কাছে অনেক পদ্ধতি হাতে রয়েছে। তোমরা তুলনামূলক পদ্ধতিতে করতে পারো, পরিবর্তন পদ্ধতিতে করতে পারো, অপনয়ন পদ্ধতিতে সমাধান করে a আর b এর মান বের করতে পারো, অথবা বজ্রগুণন, যার পক্ষে যেটা সুবিধা হবে। আমি একটা যে কোনো পদ্ধতি করে দিচ্ছি তোমাদের সামনে, কিন্তু এই ভাবনাটা কখনোই ভাববে না যে শুধুমাত্র এই নিয়মে হবে। তোমাদের মন মতো যে কোনো পদ্ধতিতে সমাধান করে a আর b এর ভ্যালু বের করতে পারবে, তাতে কোনো প্রবলেম নেই। আমরা 2 আর 3 কে অপনয়ন করছি। অপনয়ন করার জন্য 2 নম্বরটাকে আমরা 4 দিয়ে গুণ করছি এবং 3 নম্বরটাকে 1 দিয়ে গুণ করছি। তাহলে 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করার অর্থ হলো প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করব। 4a প্লাস 4 9 36b = 4 1 4। 3 নম্বর সমীকরণটাকে 1 দিয়ে যদি গুণ করি, তাহলে 4a
প্লাস 1 দিয়ে গুণ করলে বি ইজ ইকুয়াল টু 1। এবার যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে আমরা সকলেই জানি চিহ্নে পরিবর্তন ঘটে যাবে। 4a মাইনাস 4a কেটে গেল, 36b থেকে একটা বি বাদ, তারপর এটা হলো 35b, 4 থেকে 1 বাদ দিলে হলো 3, তার মানে এখান থেকে আমরা বি এর মান পেয়ে যাব 3/35। তাহলে বি এর মানটা পেলাম। বি এর মানটা যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এ এর মানটা পেয়ে যাব। তাহলে লিখছি 3 থেকে পাই, 3 থেকে পাই কি হবে লক্ষ্য করো। 3 নম্বর সমীকরণ আছে 4a প্লাস বি, বি এর মান যেটা পেলাম 3/35 ইজ ইকুয়াল টু, ওরা বলে দিয়েছিল 1। ক্যালকুলেশন যদি করি 4a ইজ ইকুয়াল টু 1, এই পদটা ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে 3/35। 35 যদি লসাগু করি 35 মাইনাস 3, তার মানে পড়ে থাকলো 32/35। ফাইনালি আমরা যদি এর মান বের করতে চাই, এই 4টার এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 35 গণিত 4, 4 দিয়ে কাটাকুটি করলে 4 এ 8 32, ফাইনালি উপরে 8 থাকলো, নিচে 35 থাকলো। তাহলে এর ভ্যালু এবং বি এর ভ্যালু আমি অপনয়ন পদ্ধতিতে বের করলাম। এবার এ আর বি এর মানটা যদি 1 নম্বরে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। দেখছি অতএব নির্ণেয় উপবৃত্তের সমীকরণ, নির্ণেয় উপবৃত্তের সমীকরণ সমান কি ফর্মুলা ছিল, এ এক্স স্কোয়ার, এর মান পেয়েছি 8/35 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, বি এর মান ছিল 3/35 ইন্টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা যদি 35 দিয়ে গুণ করে দিই, তাহলে 35 দিয়ে গুণ করে দিলে ফাইনালি আমরা কি পাবো, 8x স্কোয়ার প্লাস এখানে 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 35। লক্ষ্য করো, আমরা যে উপবৃত্তের সমীকরণটা খুঁজে বের করতে চাইছিলাম সেই উপবৃত্তের সমীকরণটা পেয়ে গেছি, 8x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 35। কি করে পেলাম, তার উপরের লাইনে প্রত্যেকটা পদকে আমরা 35 দিয়ে গুণ করে দিয়েছি। 35 দিয়ে গুণ করলে নিশ্চয়ই এখানে 35 ইন্টু 35 কেটে যাবে, 8x স্কোয়ার। আবার এটাকে যদি 35 দিয়ে গুণ করি, উপরে 35 নিচে 35 কেটে গেলে 3y স্কোয়ার। এটাকে যদি 35 দিয়ে গুণ করি তাহলে পড়ে থাকলো 35। তাহলে আমরা দেখলাম কোন একটা উপবৃত্ত যদি দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করে তাহলে তার সমীকরণ কি করে বের করতে হয় আমি একটা করে দিলাম। যদি এই টাইপের কোনো অঙ্ক পরীক্ষার সময় আসে তোমরা একই পদ্ধতি অবলম্বন করে আশা করি নিঃসংকোচ নির্ভয়ে নিখুঁতভাবে অঙ্কটা করতে পারবে। তারপরে আমরা ঠিক পরবর্তী অঙ্ক তোমাদের সামনে দেখাবো। আমাদের এখনো পর্যন্ত যে কটা অঙ্ক দেখানো হলো তার মধ্যে সবচেয়ে বেহতরিন অঙ্ক হচ্ছে এটা, x স্কয়ার বাই 100 প্লাস y স্কয়ার বাই 36 ইজ ইকুয়াল টু 1। উপবৃত্তের উৎকীর্ণতা এবং নিয়ামক দুটির সমীকরণ নির্ণয় করো। এই পাঠটুকু সহজ, কিন্তু এর যে সেকেন্ড পার্ট আরো দেখাও যে উপবৃত্তটির উপর অবস্থিত যে কোনো বিন্দুর নাভি বিন্দু দুটি থেকে দূরত্ব দুটির সমষ্টি ধ্রুবক। এই ভাষাটা অত্যন্ত লেন্দি ভাষা, আমি আগে ফার্স্ট পার্টটা করে নেওয়ার পরে সেকেন্ড ভাষাটা আগে বিস্তারিত ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝাবো তোমাদের সামনে, তারপরে তখন তার ক্যালকুলেশন করব। আগে প্রথমটার উত্তর করা যাক। এখানে লক্ষ্য করো, উপবৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে আমরা যদি উপবৃত্তের আদর্শ আকারের সাথে তুলনা করি তাহলে বলতে পারবো এখানে a স্কয়ার সমান হলো 100। আমি এই কথাটাও বলেছিলাম এর আগের দিন, নিচে যারা বেশি থাকবে সেটাই হচ্ছে a স্কয়ার মান, সেটা শুরুতে থাকুক আর পরে থাকুক, বড়টা সবসময় a স্কয়ার। তাহলে নিশ্চয় b স্কয়ার সমান পড়ে থাকলো 36। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো a সমান 10 এবং b সমান হলো 6। তাহলে উপবৃত্তের উৎকেন্দ্রতা বের করতে বলেছে। উপবৃত্তের উৎকেন্দ্রতা বের করার ফর্মুলা এর আগের দিন প্রমাণ করে তোমাদের সামনে দেখানো হয়েছিল। কি ছিল? রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তোমাদের সুবিধার জন্য ফর্মুলাটা লিখলাম। এবারে সব মানগুলো বসাবো। লক্ষ্য করো, 1 মাইনাস বি স্কোয়ারের মান আমরা পেয়েছি 36, এ স্কোয়ারের মান পেয়েছি 100। দেখে দেখে মানটা বসিয়ে দিলাম। এবারে একদম জেনারেল ক্যালকুলেশন করবো। লক্ষ্য করো, 100 লসাগু, 100 গণিতে 1 মানে 100 মাইনাস 36। 100 থেকে 36 বাদ দিলে আমরা জানি 64 বাই 100। 64 বর্গমূল যদি করি 8, 100 বর্গমূল 10। আমরা যদি কাটাকুটি করি তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে 4 দুগুণী 8, 5 দুগুণী 10। তাহলে আমরা এই উপবৃত্তের উৎকেন্দ্রতার মান খুব সহজে বের করে নিতে পেরেছি। যদি ফর্মুলাটা সঠিকভাবে মুখস্থ করে রাখি
তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের নেহাতি কিন্তু কঠিন ছিল না। তারপরে বলছে এবং নিয়ামক দুটির সমীকরণ নির্ণয় করো। আমরা এই উপবৃত্তের নিয়ামক দুটির সমীকরণ বের করা ফর্মুলা তোমাদের সামনে বলেছিলাম, আবার বলছি, লক্ষ্য করো যে অতএব নিয়ামক দুটির সমীকরণ। আচ্ছা, এই কথাটা বলার আগে একটু তোমাদের কাছে জানতে চাইবো, এর আগের দিন যখন উপবৃত্তের ছবি এঁকে বিস্তারিত দেখিয়েছিলাম, সেখান থেকে বলেছিলাম উপবৃত্তের কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব যেটা ছিল সিজেড, সেই সিজেড এর মানটা ছিল মানে a/e, আর এর ফলে উপবৃত্তের অক্ষটা নিয়ামকগুলিকে যে বিন্দুতে ছেদ করছিল সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক ছিল +-a/e, 0 +-a/e, 0। অর্থাৎ ওইখানে x এর মান ছিল +-a/e। তাহলে আমরা লিখব নিয়ামক দুটির সমীকরণ হলো x +-a/e। আবার বলছি, ছবিতে একবার দেখো, তাহলে এই ঘটনাটা আরো বেশি ক্লিয়ার হবে। এখানে একটা নিয়ামক ছিল, এর নাম দিয়েছিলাম z, এখানে ছিল নাভি, এখানে ছিল কেন্দ্র, এটা ছিল অপর একটা নাভি, এখানে ছিল আর একটা নিয়ামক, এর নাম দিয়েছিলাম z ড্যাশ, এটার নাম ছিল a, এটার নাম ছিল a ড্যাশ। লক্ষ্য করো, এইরকম একটা উপবৃত্ত আমরা এর আগের দিন বিস্তারিত ব্যাখ্যা করে তোমাদের সামনে শুনিয়েছিলাম। সেক্ষেত্রে বলেছিলাম এই যে উপবৃত্তের অক্ষটা, এই অক্ষটা নিয়ামকটাকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক ছিল a/e, 0। এই বিন্দুটার স্থানাঙ্ক ছিল -a/e, 0। তাই দুটোকে যখন বলি তখন আমরা সাইমালটেনিয়াসলি বলেছিলাম +-a/e, 0। তাই নিয়ামক দুটি যখন সমীকরণ বের করতে বললো, অর্থাৎ এই সরলরেখার এই সরলরেখার সমীকরণ, তখন আমরা কি করলাম, x এর মান +-a/e। কেননা এখানে একটা কথা ভালো করে আমাদের জানা প্রয়োজন। যদি আমরা বলি যে x = 4, এই সরলরেখাটা কি রকম? x = 4 সরলরেখাটা হলো y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা যেটা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে আছে। যেমন এই যে x = 4 দেখালাম, this is axis of x, this is axis of y, মূল বিন্দু এটা 1 একক, 2 একক, 3 একক, 4 একক। x = 4 হলো এই y অক্ষের সমান্তরাল সরলরেখা যেটা কিনা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থান করছে। এই যে লক্ষ্য করো, এর সমীকরণটা হচ্ছে x = 4। যেহেতু এই নিয়ামকটা, এই ডান দিকের নিয়ামক বলি কিংবা বাম দিকের নিয়ামক বলি, দুটোই হচ্ছে এই y অক্ষের সাথে সমান্তরাল, তাই তারও সমীকরণ এর মতো x = কিছু হবে। কতটা হবে? সেটা হলো মূল বিন্দু থেকে তার যে দূরত্ব, সেই দূরত্বটা। এখানে মূল বিন্দু থেকে দূরত্ব 4 একক, তাই এই সরলরেখাটার সমীকরণ x = 4। যদি এই সমীকরণটা মূল বিন্দু থেকে 10 একক দূরত্বে থাকে তখন এর সমীকরণ হয়ে যাবে x = 10। অনুরূপভাবে এই সরলরেখাটার মতোই এই নিয়ামকটাও, এটা মূল বিন্দু থেকে কতখানি দূরত্ব রয়েছে? a/e একক দূরত্ব রয়েছে, তাই এর সমীকরণ বলবো x = a/e। আবার এই সরলরেখাটা তো y অক্ষের সমান্তরাল, কত দূরত্বে আছে? মূল বিন্দু থেকে -a/e একক দূরত্বে আছে, তাহলে এর সমীকরণ হবে x = -a/e। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ দুটোই যেহেতু নিয়ামকের সমীকরণ, তাই এখানে লিখেছি নিয়ামক দুটির সমীকরণ x = ওটার প্লাস এটার -a/e। তাহলে তোমাদের ফর্মুলা কি করে এটা মানে বানানো হয়েছে সেটার কনস্ট্রাকশন আবার নতুন করে দেখানো হলো। এবার মানগুলো বসাবো, লক্ষ্য করো, +- a এর মান 10, e এর মান আমরা বের করলাম এক্ষুনি 4/5। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করে, x = +-10 তো ছিলই, এই 4-এর 5টা উপরে উঠে গেলে 5/4 হয়ে যাবে। কাটাকুটি যদি করি 2 দিয়ে এটা হচ্ছে 5, 2 দিয়ে এটা হচ্ছে 4, কোনাকুনি যদি গুণ করি 2x = +-5 25। তাহলে নিয়ামক দুটির সমীকরণ আমরা সম্পূর্ণরূপে বের করতে পেরেছি। তাহলে প্রথম প্রশ্নের যেটা উত্তর বলেছিল সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, কোনো সমস্যা হয়নি। এবার ওরা বলছে আরো দেখাও, যে কি দেখাতে বলেছে, এই উপবৃত্তটির উপর অবস্থিত যে কোনো বিন্দুর, আমরা বলেছি উপবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু যখনই বলবে সেই বিন্দুটাকে কোন আকারে ধরবো? প্যারামেট্রিক আকারে। প্যারামেট্রিক আকারটা কি বলেছিলাম? সেটা হলো a cos θ, b sin θ। এখানে a এর মান কত? 10, b এর মান কত? 6।
তাহলে এই উপবৃত্তের উপরে যে কোনো বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক আমরা চয়েস করতে পারবো 10 cos থিটা, 6 sin থিটা। ওই বিন্দুটাকে নিচ্ছি। লক্ষ্য করো, আমরা পরের পেজে চলে যাব যে প্রদত্ত উপবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু হলো, কি ধরলাম, a cos থিটা, a বলতে 10 cos থিটা, b বলতে 6 sin থিটা, এটা ধরে নিলাম। তারপরে কি বলছে লক্ষ্য করো, আরো দেখাও, যে কি দেখাবো, উপবৃত্তটির উপর অবস্থিত যে কোনো বিন্দু, এই যে কোনো বিন্দুটা আমরা ধরে নিলাম নাভি বিন্দু দুটি থেকে, অর্থাৎ এই উপবৃত্তের তো দুটো নাভি আছে, সেই নাভি দুটির স্থানাঙ্ক আগে বের করব। তাহলে নাভি দুটির স্থানাঙ্ক বের করার ফর্মুলা আমরা গতকালকে বলেছিলাম, এইটা হচ্ছে এই, 0 আর এইটা হচ্ছে এই, 0। তাহলে দুটো নাভিকে যদি কম্বাইন করে দিই, তাহলে নাভি দুটির স্থানাঙ্ক ছিল এই, 0। তাহলে নাভি দুটির স্থানাঙ্ক বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাতে ফেলে দিলে আমরা নাভি দুটির স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে ওই নাভি দুটির স্থানাঙ্ক বের করছি, দেখছি। অতএব নাভি দুটির স্থানাঙ্ক, কি ছিল, এই, 0 প্লাস মাইনাস এ বলতে পেয়েছি 10, ই মানে আমরা ক্যালকুলেশন করেছি 4/5, 0। 5 দিয়ে যদি কাটাকুটি করি, 5 দুগুণা 10, তার মানে এখানে পেলাম +-8, 0। তাহলে এখান থেকে এই বুঝতে পারছি আমরা, এখানে দুটো বিন্দু আছে, একটা যদি প্লাস ভ্যালু নিই তাহলে 8, 0, আরেকটা হলো যদি মাইনাস ভ্যালু নিই, নেগেটিভ ভ্যালু নিই, তাহলে -8, 0। ওরা বলছে এই যে উপবৃত্তের উপরে যে কোনো বিন্দুরে চয়েস করা হয়েছে, সেই বিন্দুটার নাভি বিন্দু দুটি থেকে, তার মানে এই বিন্দু থেকে প্রথম নাভির দূরত্ব বের করব, আবার এই বিন্দু থেকে আমরা দ্বিতীয় নাভির দূরত্ব বের করব। তাহলে প্রথম নাভি থেকে এই বিন্দুর দূরত্ব আর দ্বিতীয় নাভি থেকে এই বিন্দুর দূরত্ব দুটির সমষ্টি মানে যোগফল, ওরা বলেছে এটা ধ্রুবক প্রমাণ করো। তার জন্য ভাষাটা বলা হয়েছে, লক্ষ্য করো, উপবৃত্তটির উপর অবস্থিত যে কোনো বিন্দু, যেটাকে আমরা প্যারামেট্রিক ফর্মে তোমাদের সামনে নিলাম, নাভি বিন্দু দুটি থেকে, তার মানে দুটো নাভি আছে, সেই বিন্দু দুটি থেকে দূরত্ব দুটির, মানে নাভি দুটো থেকে ওই বিন্দুটার দূরত্ব বের করব। দূরত্ব বের করার পর তাদের সমষ্টি মানে যোগফল করব। যোগফল করার পরে ওইটা ধ্রুবক হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তার মানে এখন দেখতে পেলাম আমাদের দুটো কাজ বাকি, প্রথম নাভি থেকে ওই প্যারামেট্রিক বিন্দুটার দূরত্ব, আর দ্বিতীয় নাভি থেকে ওই প্যারামেট্রিক বিন্দুটার দূরত্ব। এই কাজ দুটো এবার তোমাদের সামনে করে দেখাবো। লক্ষ্য করো যে 8, 0 একটা বিন্দু ও 10 cos থিটা, 6 sin থিটা, বিন্দু দুটির দূরত্ব। লক্ষ্য করো, ক্যালকুলেশন বড় হবে কিন্তু ক্যালকুলেশনটা সহজ হবে। আমরা এখানে একটা কাজ করে দেখাচ্ছি, লক্ষ্য করো, রুটের ভিতরে কি ফর্মুলা, আমরা এটা মাইনাস এটা, অর্থাৎ প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজ বাদ দেব, 10 cos থিটা -8 তার স্কোয়ার, প্লাস এখানে কোটি হচ্ছে 6 sin থিটা মাইনাস এই বিন্দুর কোটি হচ্ছে 0 তার স্কোয়ার। অর্থাৎ দুটি বিন্দু দূরত্ব বের করে যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা প্রয়োগ করেছি। কি ফর্মুলা বললাম, প্রথমত দ্বিতীয় বিন্দুর ভুজ থেকে এই বিন্দুর ভুজ বাদ দিলাম, তারপরে দ্বিতীয় বিন্দুর কোটি থেকে প্রথম বিন্দুর কোটি আমরা বাদ দিয়ে দিলাম। এরপর ক্যালকুলেশন করবো, লক্ষ্য করো, 10 cos থিটা তার স্কোয়ার মানে 100 cos স্কোয়ার থিটা, মাইনাস এখানে a মাইনাস b তার স্কোয়ারের ফর্মুলা ফেলছি, তাই a স্কোয়ার হলো -2 ইন্টু a মানে 10 cos থিটা ইন্টু b মানে হচ্ছে 8 প্লাস 8 স্কোয়ার মানে 64। তাহলে ফর্মুলা ফেলে দিলাম। এখানে পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকবে 36 sin স্কোয়ার থিটা। যেহেতু সবকটাই cos দিয়ে আছে, তাই এই sin স্কোয়ার থিটাটাকে আমরা cos-এ কনভার্ট করে ফেলবো। তাহলে লিখছি 36 sin স্কোয়ার থিটা না লিখে এখানে লিখছি 1 - cos স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পেরেছো যে কেন পরিবর্তন করা হলো এবং কিভাবে পরিবর্তনটা হলো। তারপরে আমরা যদি ক্যালকুলেশন করতে শুরু করি, লক্ষ্য করো, আমরা 100 cos স্কোয়ার থিটা রেখে দিলাম, মাইনাস 10 দুগুণা 20, 8 20 160 cos থিটা, প্লাস 64 আছে রাখলাম,
প্লাস 36 দিয়ে গুণ করলে 36 থেকে 36 মাইনাস 36 কস স্কোয়ার থিটা। তারপর এবারে এই যে 64 আর 36 সংখ্যা দুটোকে যদি যোগ করি 100 মাইনাস 160 কস থিটা প্লাস 100 কস স্কোয়ার থিটা থেকে 36 কস স্কোয়ার থিটা বাদ দিলে 64 কস স্কোয়ার থিটা। খুব সাধারণ মাপের যোগ বিয়োগ চলছে। এবার ভিতরেরটাকে 100 কে লিখতে পারবো 10 তার স্কোয়ার, 64 কস স্কোয়ার থিটাটাকে লিখতে পারবো 8 কস থিটা তার স্কোয়ার। তাহলে এখানে -2 ইন্টু, এইকে যদি ভালো করে ধ্যান দাও তাহলে বুঝতে পারবে a স্কোয়ার লিখে ফেলেছি, এটা b স্কোয়ার লিখে ফেলেছি, তাহলে নিশ্চয়ই -2ab এখানে লিখবো। তাহলে -2 ইন্টু a মানে হচ্ছে 10, b মানে হচ্ছে 8 কস থিটা। এর ফলে কি দাঁড়ালো, 10 এর স্কোয়ার 100 মিলে গেছে, 10 2 20, 8 20 160 কস থিটা মিলে গেছে, 8 এর স্কোয়ার 64 কস স্কোয়ার থিটা মিলে গেছে। উপরন্তু সেটাকে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার এই ফরম্যাটে সাজাতে পেরেছি। তাহলে ভিতরেরটাকে আমরা কার স্কোয়ার লিখতে পারবো, a মাইনাস b তার স্কোয়ার লিখতে পারবো। আর যখনই রুটের ভিতরে স্কোয়ার চলে এলো তাহলে রুট এবং স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে 10 মাইনাস 8 কস থিটা। অর্থাৎ প্রথম নাভি থেকে ওই বিন্দুটা দূরত্ব বের করতে পেরেছি। খুব সিম্পল ক্যালকুলেশন। একই রকম কাজ আমরা দ্বিতীয় বিন্দু থেকে ওই মানে বিন্দুটার দূরত্ব বের করে দেখাবো। তাহলে লিখছি, লক্ষ্য করো, -8,0 ও 10 cos থিটা, 6 sin থিটা বিন্দু দুটির দূরত্ব। দ্বিতীয় বিন্দুর ভুজ মানে 10 cos থিটা, এটা হয়ে যাবে +8 তার স্কোয়ার, প্লাস দ্বিতীয় বিন্দুর কোটি মানে 6 sin থিটা মাইনাস প্রথম বিন্দুর কোটি 0 তার স্কোয়ার। তাহলে কি পড়ে থাকলো দেখো, এই লাইনটা আর এই লাইনটা প্রকৃতপক্ষে দেখতে একই রকম, শুধু ফারাক হচ্ছে এই -8 এর জায়গায় প্লাস চিহ্নটা আছে, আর কোনো পরিবর্তন নেই। তাই এই সেম ক্যালকুলেশন আমরা এই মাইনাস গুলোর জায়গাতে যদি প্লাস করে দিই তাহলে অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা তোমরাই বলো দেখি, এই মাইনাসটা যদি প্লাস হয়ে যায় তাহলে এটা প্লাস হবে, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, মানে এখানে আসবে 10 + 8 cos থিটা। অর্থাৎ ক্যালকুলেশন না করে বলে দিলাম এর রেজাল্টটা অবশ্যই 10 + 8 cos থিটা আসবে। শুধু সেম ক্যালকুলেশনটা আমরা কন্টিনিউ করব। তাহলে a + b তার স্কোয়ারের ফর্মুলা 100 cos স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু a মানে 10 cos থিটা ইন্টু b মানে হচ্ছে 8 প্লাস b স্কোয়ার মানে 8 এর স্কোয়ার 64। এখানে পড়ে থাকবে 6 এর স্কোয়ার মানে 36, সাইন স্কোয়ার থিটা পরিবর্তে বলেছি আমরা লিখবো 1 - cos স্কোয়ার থিটা, কেননা সব কটা টার্মই cos দিয়ে দেওয়া আছে। এখন কি হলো লক্ষ্য করো, 100 cos স্কোয়ার থিটা প্লাস 160 cos থিটা প্লাস এখানে আছে 64, এটাকে যদি গুণ করে দিই 36 থেকে 36 মাইনাস 36 cos স্কোয়ার থিটা। তাহলে ফাইনালি যেটা পাবো 64 আর 36 হচ্ছে 100 প্লাস 160 cos থিটা, 100 cos স্কোয়ার থিটা থেকে 36 cos স্কোয়ার থিটা বাদ দিলে 64 cos স্কোয়ার থিটা। আবার আগের মতোই এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করছি, 10 তার স্কোয়ার, এটাকে লিখছি 8 cos থিটা তার স্কোয়ার। অর্থাৎ শুরুটাকে a স্কোয়ার, এটাকে b স্কোয়ার লিখে ফেলেছি। তার মানে a বলতে 10, b বলতে হচ্ছে 8 cos থিটা। তাহলে মাঝখানে লিখছি 2 ইন্টু a মানে 10, b মানে 8 cos থিটা। তাহলে আগের মতোই এটাকে আমরা লিখতে পারবো 10 + 8 cos থিটা তার স্কোয়ার। আমরা যদি স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে এখানে পেয়ে যাব 10 + 8 cos থিটা, যেটা আমি তোমাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এর সিমিলারিটি অবলম্বন করেই আমরা বলেছিলাম এর অ্যান্সারটা সেম আসবে, শুধু মাইনাসের জায়গায় প্লাস আসবে। তাহলে এই যে দুটো দূরত্ব পেলাম, ওরা বলছে এই দূরত্ব দুটির যোগফল হচ্ছে ধ্রুবক, আমরা এই দূরত্ব দুটোকে যোগ করব। তাহলে লিখছি অতএব দূরত্ব দুটির যোগফল, প্রথম দূরত্বটা পেয়েছিলাম 10 - 8 cos থিটা, আর দ্বিতীয়টা পেয়েছি 10 + 8 cos থিটা।
দেখো করে এটা আর এটা কেটে গেল, 10 + 10 মানে 20, নিশ্চয়ই এটা একটা কনস্ট্যান্ট রাশিকে সূচিত করে। এটাই ওরা প্রমাণ করতে বলেছিল যে দূরত্ব দুটি যোগফলের মানটা ধ্রুবক হবে। তাহলে বড় হলেও অঙ্কটা আদতে কঠিন ছিল না, সেটাই তোমাদের সামনে দেখানো হলো। এরপরে চলো আমরা ঠিক পরবর্তী অঙ্ক তোমাদের সামনে হাজির করব। এমন উপবৃত্ত সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রতা বলা আছে √7/4, নাভির স্থানাঙ্ক 0, - এবং নিয়ামকের সমীকরণ √7y + 16 = 0। আমরা বলেছিলাম অধিবৃত্ত চলাকালীন, আবার উপবৃত্ত চলাকালীন সেম কথা বলছি, যে কোনো কনিক সেকশন তৈরির মুখ্য উপাদান হচ্ছে তার নাভি এবং নিয়ামক। তাই নাভির স্থানাঙ্ক নিয়ামকের সমীকরণ দেওয়া থাকলে সেই কনিক সেকশনের সমীকরণটা কি করে বের করতে হয় সেটা অধিবৃত্ত চ্যাপ্টার চলাকালীন একটা ইউনিক প্রসেসের মাধ্যমে বলেছিলাম। ওই যে প্রসেসটা আমি ওখানে বলেছি, তোমরা যদি কেউ অধিবৃত্ত চ্যাপ্টারটা ভালো করে শুনে থাকো আমার মুখ থেকে, তাহলে সেম কথাবার্তা আমরা এখানে উচ্চারণ করব। কি করব? আমরা উপবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক ধরে নেব। ধরি উপবৃত্তের উপরে স্থিত যে কোনো বিন্দু হলো, কি ধরেছিলাম, h, k, এবং তার নাম দিয়েছিলাম p, এখানে p নাম দিয়ে দিলাম। উপবৃত্তের উপরে স্থিত যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, ধরে নিলাম p, h, k। তারপর কি করেছিলাম, তোমরা যদি এখানে একটা কথা বলে দিই, p বিন্দুর স্থানাঙ্ক h, k না ধরে যদি সরাসরি x, y ধরো তবু চলবে, এটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। কেননা h, k যদি ধরে ক্যালকুলেশন করো তাহলে সব শেষে h আর k দিয়ে যে রিলেশনটা আসবে সেখানে h এর জায়গায় x, k এর জায়গায় y বসাতে হয়। কিন্তু তোমরা যদি মনে করো যে স্যার আমরা শেষের ওই এক্সট্রা লাইনটা মানে লিখতে চাইছি না, খাটবো না, তাহলে x, y দিয়ে লিখতে পারো। অর্থাৎ তোমাদের মন মতো করে লিখছি, লক্ষ্য করো। p বিন্দু ধরে নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে উপবৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দু ধরে নিয়েছি p, যার স্থানাঙ্ক x, y। তারপরে কি বলেছিলাম, উপবৃত্ত তৈরি করার শর্তটা হচ্ছে এই গতিশীল বিন্দু থেকে স্থির বিন্দু অর্থাৎ নাভির দূরত্বটা বের করব। তাহলে লিখছি নাভি, যেটাকে আমরা s নাম দিয়েছি, তার স্থানাঙ্ক 0, -√7 ও p, x, y বিন্দুর দূরত্ব। তাহলে দুটো বিন্দু দূরত্ব বের করার যে ফর্মুলা SP, সেটা সমান কি লিখবো, এই বিন্দুর ভুজ থেকে ওই বিন্দুর ভুজ বাদ x - 0 তার স্কোয়ার প্লাস এই বিন্দুর কোটি থেকে ওই বিন্দুর কোটি বাদ y + √7 তার স্কোয়ার। তার মানে আলটিমেট পড়ে থাকলো রুটের ভিতরে x - 0 মানে x, তার স্কোয়ার হলো x স্কোয়ার, a + b তার স্কোয়ার ফর্মুলা y স্কোয়ার প্লাস 2√7y প্লাস √7 এর স্কোয়ার মানে 7। তাহলে আমরা SP দূরত্বটা বের করতে পেরেছি। এবার কি করব, ওই গতিশীল বিন্দু থেকে নিয়ামকের যে লম্ব দূরত্ব, দ্যাট ইজ যেটাকে PM নাম দিয়েছিলাম, তার পরিমাণটা বের করব। লিখছি p, x, y বিন্দু থেকে নিয়ামক √7y প্লাস 16 = 0 সরলরেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু m হলে আমরা PM সমান বের করেছিলাম। কি বের করেছিলাম লক্ষ্য করো, যখনই কোনো বিন্দু থেকে কোনো সরলরেখা দূরত্ব বের করতে হয় তখন আমি 3টে স্টেপ বলেছিলাম। প্রথম স্টেপ কি, এই সরলরেখার প্রত্যেকটা পদকে আমরা বাম দিকে নিয়ে এসে ডান দিক 0 বানাবো। তাহলে ডান দিক 0 হয়ে আছে, অর্থাৎ প্রথম কন্ডিশন স্যাটিসফাই হয়ে আছে। দ্বিতীয় কন্ডিশন কি, এর বাম দিকে x এর জায়গায় যেখানে x থাকবে সেই x এর জায়গায় এই বিন্দুর x স্থানাঙ্ক লিখবো। তাহলে x তো নেই, তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। y এর জায়গাতে এই বিন্দুর y স্থানাঙ্ক লিখবো, অর্থাৎ এই যে √7y, y এর জায়গাতে তো y লিখছি, প্লাস রিমেনিং পদ যেটা আছে সেটা রেখে দিলাম। নিচে কি বলেছিলাম, রুটের ভিতরে x এর সহগ তার স্কোয়ার, এখানে তো x এর সহগই নেই মানে 0, তার স্কোয়ার মানে 0, তাহলে কিছু লেখার প্রয়োজন নেই। প্লাস y এর সহগ মানে √7 তার স্কোয়ার, সবশেষে তার মডিউলাস বলেছিলাম। তাহলে পড়ে থাকলো √7y প্লাস 16। নিচে লক্ষ্য করো, এই উপরের রুট আর এই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো শুধু √7 তার মডিউলাস। তাহলে SP দূরত্ব পেয়ে গেছি, PM দূরত্ব পেয়ে গেছি। আমরা এর আগের দিন উপবৃত্ত হওয়ার শর্ত যখন বলি তখনই বলেছিলাম
এসপি বাই পিএম এর মান কনস্ট্যান্ট অর্থাৎ ই হবে। তাহলে লিখছি শর্তানুসারে এসপি বাই পিএম এটা সমান বলেছিলাম ই। এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, এসপি সমান ই ইন্টু পিএম। আচ্ছা, যদি বোথ সাইডকে আমরা স্কোয়ার করে দিই তাহলে লক্ষ্য করো এটার স্কোয়ার হবে, এটার স্কোয়ার হবে। এবার মানগুলো বসাচ্ছি, অতএব এসপি এর স্কোয়ার, লক্ষ্য করো এসপি সমান যদি এটা হয় তাহলে এর যদি স্কোয়ার করে নিশ্চয় এই উপরের রুটটা পালিয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2√7y প্লাস 7 ইজ ইকুয়াল টু ই স্কোয়ার। ই এর মান বলে দেওয়া আছে, ই মানে উৎকেন্দ্রতা, যার মান √7/4। তাহলে তার স্কোয়ার যদি করি তাহলে এটা হবে 7/16, কারণ এর স্কোয়ার করলে √7 স্কোয়ার মানে 7, 4 এর স্কোয়ার মানে 16 ইন্টু পিএম স্কোয়ার। এই যে পিএম এর মান সেটা স্কোয়ার করব। আচ্ছা তোমরাই বলো দেখি, এটার যদি স্কোয়ার করি তাহলে উপরে এ প্লাস বি তার স্কোয়ার ফর্মুলা, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার ফর্মুলা করলে এ স্কোয়ার, এটার স্কোয়ার করলে √7 এর স্কোয়ার মানে 7y স্কোয়ার, 7y স্কোয়ার প্লাস 2ab 2√7 ইন্টু 16, তার মানে 16 দুনা 32√7 ইন্টু ওয়াই প্লাস বি স্কোয়ার, 16 স্কোয়ার মানে হচ্ছে 256, আর নিচে √7 তার স্কোয়ার যদি করি তাহলে 7 হবে। তাহলে দেখো কি করেছি, পিএম স্কোয়ার মানে এটার স্কোয়ার করলাম, এটার স্কোয়ার যখন করলাম √7 এর স্কোয়ার নিচে 7 হয়ে গেছে, উপরে এটাকে মনে মনে আমরা এ ধরে নিলাম আর এটাকে মনে মনে আমরা বি ধরে নিলাম। সো এ প্লাস বি তার স্কোয়ার, কি ফর্মুলা এ স্কোয়ার মানে এটার স্কোয়ার করেছি এইটা, প্লাস 2ab করেছি 32√7y পেয়ে গেছি, প্লাস বি স্কোয়ার করেছি মানে 16 স্কোয়ার করেছি 256 পেয়ে গেছি। এবারে যখন সব মানগুলো বসানো হয়ে গেল ক্যালকুলেশন শুরু করব, দেখো 7 আর 7 কেটে গেল। এবার আমরা কি করছি দেখো, কোনাকুনি গুণ করছি, 16 দিয়ে গুণ করলে 16x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 16 দিয়ে এটাকে গুণ করলে 32√7y প্লাস 700 ইজ ইকুয়াল টু, ওইদিকে যা পড়ে থাকলো সেম দেখে দেখে লিখে দিচ্ছি, 7y স্কোয়ার প্লাস 32√7y প্লাস 256, 32√7y বোথ সাইডে সেম জিনিস কেটে গেল। কি পড়ে থাকলো দেখো, এখানে 16x স্কোয়ার, এখানে 16y স্কোয়ার আছে, আর এই 7y স্কোয়ারটা যদি এইদিকে চলে আসে তাহলে 16y স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওইদিকে আছে 256 আর এই 112টা ওইদিকে চলে গেল মাইনাস 112 হয়ে গেল। তাহলে 16x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার সমান 256 থেকে 112 বাদ দিলে 144, 144 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি পড়ে থাকবে 16x স্কোয়ার বাই 144 প্লাস 9y স্কোয়ার বাই 144 ইজ ইকুয়াল টু হলো 1। ফাইনালি আমরা যদি কাটাকুটি করি x স্কোয়ার বাই 16 দিয়ে কাটলে 9 প্লাস y স্কোয়ার বাই 9 দিয়ে কাটলে 16 ইজ ইকুয়াল টু হলো 1। ব্যাস, এটাই হলো আমাদের সেই নির্ণয় উপবৃত্তের সমীকরণ, যে উপবৃত্তের নাভি দেওয়া ছিল, নিয়ামক দেওয়া ছিল এবং উৎকেন্দ্রতার পরিমাণটা দেওয়া ছিল। অর্থাৎ উপবৃত্ত তৈরি করার যে মুখ্য উপাদান নাভি আর নিয়ামক, এই দুটো যদি আমাদেরকে প্রোভাইড করা থাকে তাহলে আমরা সেই উপবৃত্তের সমীকরণটা যে পদ্ধতিতে বের করে দেখালাম ওই একই পদ্ধতি অবলম্বন করে আমরা এই টাইপের সব অঙ্কের সমাধান করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো যে কি কি করতে হয়েছে আমাদের। প্রথমত উপবৃত্তের উপরিস্থিত একটা বিন্দু চয়েস করতে হয়েছে, তারপর ওই পি বিন্দু থেকে নাভি এস বিন্দু দূরত্ব এসপি বের করেছি, অতঃপর পি বিন্দু থেকে নিয়ামকের উপর যে লম্বটা আমরা ফেলেছিলাম সেই লম্বের পাদবিন্দুটা যদি এম হয়ে যায় তাহলে পিএম এর মান কত সেটা বের করেছি। তারপরে এটা তো উপবৃত্ত হওয়ার কন্ডিশনই বলেছিলাম এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু ই হবে, সেই শর্তটাতে আমরা ফেলে দিয়ে ক্যালকুলেশন করে উপবৃত্তের সমীকরণটা পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো। এবং এই টাইপের যে অঙ্কগুলো আরো রয়েছে তোমাদের এক্সারসাইজে, সেই এক্সারসাইজের বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে। তবে এক্ষেত্রে বলে রাখি, তোমরা অনেকেই হয়তো ডিমান্ড করছো কিংবা অনেকেরই জানা নেই যে স্যার এই প্রশ্নগুলো আপনি কোত্থেকে করাচ্ছেন। আসলে এই প্রত্যেকটা প্রশ্ন
চয়েস আমরা করছি আমাদের ছায়া পাবলিকেশনের যে বই অর্থাৎ সৌরেন্দ্রনাথ দের যে বই, এসএন দের যে বই, তারই এক্সারসাইজ থেকে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো অঙ্ক আমি তুলে ধরেছি। এরকমটা নয় যে আমি অন্য কোনো বই ফলো করছি। হ্যাঁ, লেকচারগুলো বলার সময় আমি বিভিন্ন বইয়ের মানে মূল অংশগুলো তুলে ধরছি বটে, কিন্তু অঙ্কগুলো করার সময় আমাকে মাথায় রাখতে হচ্ছে যেহেতু অধিকাংশ স্টুডেন্টস এসএন কে ফলো করে, তাই এসএন দের এক্সারসাইজের মধ্যে থেকে বিভিন্ন জায়গা থেকে আমি অঙ্কগুলো তুলে ধরেছি। তোমরা যদি আমার কথার মানে জাস্টিফাই করতে চাও তাহলে প্রত্যেকেই এই ধরনের অঙ্ক আছে কিনা একবার দেখে নিও, অবশ্যই এসএন দের বইয়ে আছে। এরপরে আমরা ঠিক পরবর্তী একটা অঙ্ক তোমাদের সামনে দেখাবো। এই যে উপবৃত্ত আর আরেকটা উপবৃত্ত দেওয়া আছে, এই উপবৃত্তের দুটি উৎকেন্দ্রতা যদি একই হয় তাহলে প্রথমত আমি এই উপবৃত্তের উৎকেন্দ্রতা বের করব। উৎকেন্দ্রতা বের করার ফর্মুলা কি ছিল? √1 - b² তার মানে a আর b এর মান জানতে হবে। লক্ষ্য করো, এই উপবৃত্তটাকে উপবৃত্তের যে আদর্শ আকার তার সাথে যদি তুলনা করি তাহলে আমরা এখানে বড় মান যেটা সেটা হচ্ছে a², সেটা হলো 169, আর ছোট মান যেটা সেটা হচ্ছে b² = 25। তাহলে এই উপবৃত্তের উৎকেন্দ্রতা বের করার ফর্মুলা E সমান কি? √1 - b² আমরা যদি ফর্মুলা ফেলে দিই 1 - b² মান হচ্ছে 25 আর a² মান হচ্ছে 169। আমরা মনে করো কোনো ক্যালকুলেশন করলাম না, এইরকমই রেখে দিলাম। তাহলে কি হলো, এই উপবৃত্তের উৎকেন্দ্রতা আমরা বের করে নিয়েছি। যদিও এটাকে ক্যালকুলেশন করা সহজ, আমি আর ক্যালকুলেশন করার দিকে এগোচ্ছি না। এবার লক্ষ্য করো, আমাদের যে দ্বিতীয় উপবৃত্ত, সেই উপবৃত্ত তো একেবারে আদর্শ আকারের উপবৃত্ত, তাহলে তার উৎকেন্দ্রতা লিখছি। দ্বিতীয় উপবৃত্তের উৎকেন্দ্রতা কি বের করা ফর্মুলা? উৎকেন্দ্রতা বের করা ফর্মুলা √1 - b²/a²। তাহলে প্রথম উপবৃত্তের উৎকেন্দ্রতা পেয়েছি এটা, দ্বিতীয় উপবৃত্তের উৎকেন্দ্রতা পেয়েছি এটা। ওরা বলে দিয়েছে উপবৃত্ত দুটির উৎকেন্দ্রতা যদি একই হয় তাহলে এটা আর এটা সমান। তাহলে লিখছি শর্তানুসারে √, ওইটা আগে লিখছি 1 - b²/a² √1 - 25/169। বোথ সাইডে যদি রুট করে মানে রুট আছে যেহেতু, স্কোয়ার যদি করে দিই তাহলে রুটটা পালিয়ে যাবে। 1 - b²/a² = 1 - 25/169। বোথ সাইডে 1 কেটে গেল, তাহলে পড়ে থাকলো -b²/a² = -25/169। বোথ সাইডের মাইনাস মাইনাস কেটে দিলাম। এবার উভয় পক্ষের অনন্যক যদি নিয়ে নিই তাহলে a²/b² এটাও উল্টে যাবে 169/25। এবার লক্ষ্য করো, অতএব a²/b² কে আমরা লিখতে পারি a/b তার স্কোয়ার। আবার এটাকে কার স্কোয়ার লিখতে পারবো? 13/5 তার স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে a/b আমরা পেয়ে গেলাম 13/5। এটাই ওরা বের করতে বলেছিল যে উপবৃত্ত দুটি উৎকেন্দ্রতা যদি একই হয়ে যায় তাহলে a/b এই অনুপাতটার মান কত, সেই মানটা পেয়ে গেলাম 13/5। কোনো কঠিন ক্যালকুলেশন নেই, শুধু ফর্মুলা আমাদের সঠিকভাবে জানা লাগবে আর ক্যালকুলেশন সঠিকভাবে করার একটা সাহসিকতা থাকতে হবে, তাহলে কিন্তু আমরা সরাসরি যে কোনো প্রশ্নের সমাধান সাবলীলভাবে করতে পারবো। আশা করি উপবৃত্ত সম্পর্কিত মানে ফর্মুলা রিলেটেড যে অঙ্কগুলো করা দরকার সব অঙ্কগুলো তোমাদের সামনে পরিবেশন করা হলো। ঠিক এর পরবর্তী ক্লাসে উপবৃত্ত সম্পর্কিত আরো যে ভেরিয়াস টাইপস এর প্রবলেম রয়েছে, যে অঙ্কগুলো উপবৃত্ত থেকে পরীক্ষকরা বেশি চয়েস করে, যে অঙ্কগুলো গোটা এক্সারসাইজের মধ্যে সবচেয়ে কোয়ালিটিওয়ালা অঙ্ক, সেই অঙ্কগুলো আমরা ঠিক এর পরবর্তী ক্লাসে হাজির করে আমরা উপবৃত্ত চ্যাপ্টারটাকে এর পরের ক্লাসটা দিয়ে সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আজকে এইটুকুই, এতদূর পর্যন্তই। তোমাদের সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আমরা পরের ক্লাসে অ্যাডভান্স মানে শুভেচ্ছা জানিয়ে আমি এখন এখানেই শেষ করছি। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।